চরিত্রকে জীবন্ত করে তুলতে যার রূপসজ্জার ছোঁয়ায় বদলে যায় এক একটি মুখ, এক একটি জীবন। আজ তার সঙ্গে এই আড্ডায় উন্মোচিত হবে মঞ্চের অন্তরালের অজানা গল্প, যা তরুণদের জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণার আলোকবর্তিকা। বলছিলাম নাট্যকার, নির্দেশক, অভিনেতা, রূপসজ্জা শিল্পী সুভাষিস দত্ত তন্ময়ের কথা। যে কথা বলছিলাম যে আপনার নামটার মধ্যেই সুভাষিস দত্ত তন্ময়, আমি যদি ভুল না করি যে তন্ময় অর্থ হচ্ছে নিমগ্ন থাকা, এবং নামের সাথে, নামের অর্থের সাথে তো আপনার জীবনের একটা মিল পাওয়া যাচ্ছে যে আপনি কাজেই সবসময় নিমগ্ন থাকেন। জানতে চাইবো যে এখন কি কাজ নিয়ে ব্যস্ততা? আমি তো একেবারেই বলবো যে আপাত মস্তক এবং থিয়েটারের মানুষ, থিয়েটারের সঙ্গেই আছি। তো বেশ কিছু কাজ হাতে আছে, যেটা হচ্ছে এপ্রিল এবং মে মাসে নামবে 5টি নতুন নাটক, যার আমি ডিরেকশন দিচ্ছি, অভিনয় করছি কিছু। আচ্ছা আচ্ছা, এই নিয়েই আছি আর কি। আর আমি তো থিয়েটারের বিভিন্ন নাটকের মেকআপ ডিজাইন করি, কস্টিউম ডিজাইন করি, সেগুলোও কিছু কাজ আছে। আচ্ছা, আমি একটু যাব আপনার ব্যক্তিগত জীবনে। যে আমরা জানি যে আপনার বাবা এবং দাদা এই পেশায় ছিলেন, একটু এই গল্পটা শুনবো যে কিভাবে আসা হলো। আমার শুরুটার আগে আমি আমার দাদা এবং বাবার গল্পটা বলছি। আমার দাদা এই অঞ্চলের একেবারে প্রথম দিককার রূপসজ্জা শিল্পী ছিলেন। উনি মূলত অফিস পাড়ে যে নাটকগুলো হতো বা হলে বিশ্ববিদ্যালয়ে যে বার্ষিক নাটক হতো তার নির্দেশক ছিলেন। আচ্ছা আচ্ছা। সেই সময় মেকআপের প্রয়োজন হয়, উনি সেটা অনুভব করলেন এবং লখনৌ থেকে উনি মেকআপের উপর একটু ট্রেনিং নিয়ে এখানে তার যে নাটকগুলো হতো সেখানে উনি রূপসজ্জা প্রয়োগ করলেন। পরবর্তীতে এর বাইরে প্রচুর বিভিন্ন জায়গায় নাটক হতো, মানে উনি নির্দেশনের বাইরেও প্রচুর কাজ অন্যরা করতেন। তখন রূপসজ্জার প্রয়োজন হলে তাকে ডাকা হতো, তখন উনি ওই নাটকগুলোতে রূপসজ্জার করে আসতেন, হায়ার হয়ে যেতেন। আর আমার বাবা মুক্তিযুদ্ধের পরে, আমার দাদা যখন মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িতে পুরনো ঢাকার ঠাটের বাজার বাড়িটা দখল হয়ে যায়, তারপর তারা এখান থেকে চলে যান, কোথায় যাবেন, কি করবেন, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে, চিন্তার মধ্যে ছিলেন। তখন আমার ঠাকুরদা আসলে মারা যান 71-এ অসুস্থ হয়ে। তারপর যখন 72-এ স্বাধীনতার পরে আবার নাট্যচর্চা শুরু হলো। সেই সময়ে যারা শুরু করলেন তারা খোঁজ নিয়ে দেখলেন যে আমার বাবা আছেন, যেহেতু আমার ঠাকুরদা নেই, সশরীরে নেই, প্রয়াত হয়েছেন। তখন আমার বাবার সঙ্গে তারা যোগাযোগ করলেন। আমার বাবা সেই অর্থে কিন্তু তখন মেকআপ করতেন না, উনি এর আগে এন্টি কারাপশনে ছিলেন পাকিস্তান পিরিয়ডে এবং শিক্ষকতা করেছিলেন। তখন এখানে যারা নাট্যচর্চাটা শুরু করলেন, যে মোহাম্মদ আলী জাকের, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, মামুনুর রশিদ, এরা বাবার সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন যে আপনি আসুন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে আবার নাট্যযাত্রাটা শুরু করি। তখন আমার বাবা কিন্তু তার একটু ধারণা ছিল, আমার দাদার সঙ্গে মাঝে মধ্যে যেতেন, সেই জায়গা থেকে উনি শুরু করলেন এবং এই যাত্রা আসলে তার একেবারে আমৃত্যু। উনি যেদিন প্রয়াত হলেন 2000 সালের 1 নভেম্বর, সেদিনও কিন্তু বহুবচন নাট্য দলের হচ্ছে আপনার হুমায়ুন আহমেদের লেখা দেবী নাটকটির দেবী মেকআপটা করেছিলেন। আমি একটু ইন্টারাপ্ট করছি, এবং আমরা দেখেছি যারা কাজ ভালোবাসে, মঞ্চকে ভালোবাসে, তারা চায় যে তাদের মৃত্যুটা যেন মঞ্চতেই হয়। একদম, আমি অনেকে দেখেছি, যদি আমি আব্দুল মামুনের কথা বলি, এই ধরনের অনেকেই আছে। সেলিম আল দিন তো শেষে কাজ করতে করতেই চলে গেলেন। প্রত্যেকেই ভাবেন যে আমি যদি থিয়েটারের সঙ্গে থাকতে পারি, মঞ্চেই কাজ করতে পারি। যারা যেখানে কাজ করেন, যারা মানে অভিনয় করেন, সে চিন্তা করেন আমি যেন অভিনয় করতে করতে মারা যাই। যিনি নির্দেশনার কাজ করেন তিনিও একই ভাবনা ভাবেন। যারা পেছনে কাজ করেন, যারা রূপসজ্জার সঙ্গে আছেন, যারা লাইট করেন, আমি অনেক লাইট ডিজাইনারকে জানি যারা এইভাবেই বলেন যে আমি যেন সুইচ অফ অন করতে করতে মারা যাই। এই যে তার ভালো লাগা, ডেডিকেশন, যে একাগ্রতা, সেটাই আসলে, এবং ভালোবাসা, সত্যিকার অর্থে কাজের প্রতি যে ভালোবাসা,
সেই জায়গা থেকে এরকম ভাবনা আসে। আপনার তো মনে হয় চিন্তা করবার কোনো সুযোগ ছিল না, কারণ আপনি একদিকে দেখছেন দাদা কাজ করছে, বাবা কাজ করছে, আপনি যে অন্য পেশায় যাবেন সেটাও তো মনে হয় চিন্তা করার জায়গা ছিল, খুব কম ছিল মনে হয়। আমার দাদাকে তো আমি দেখিনি, ও আচ্ছা। কিন্তু তার কাজের সম্পর্কে কাজ তো জেনেছি, জেনেছি। যারা তার কাছ থেকে মেকআপ নিয়েছেন এই সময়েও তারা অনেকে আছেন, যেমন আবুল হায়াত, জামালউদ্দিন হোসেন, আবুল কাশেম, আতাউর রহমান, তারা কিন্তু আমার দাদার গল্প বলতেন যে কীভাবে উনি, অমল বোস, কীভাবে মেকআপটা দিতেন এবং কতটা সেই সময় তো ধরুন যে আরও কত বছর আগে এত টেকনোলজিও ছিল না, কিন্তু উনি ওনার মতো করে যতটা সম্ভব একেবারে পারফেক্ট করার চেষ্টা করতেন, এই জায়গাটা কিন্তু ছিল। আর বাবাকে দেখেছি, আমার ফুপু, আমার পিসিমা গীতা দত্ত, উনি কিন্তু এই অঞ্চলের প্রথম দিককার একজন নারী অভিনেত্রী, যখন নারীরাও নারী চরিত্রে অভিনয় করতে পারতেন না, মানে তিনি পুরুষ চরিত্রে অভিনয় করতেন। আমার দাদা কিন্তু তাকে দিয়ে নারী চরিত্রে অভিনয় করিয়েছেন এবং উনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই সময়ে মঞ্চনাটক হলে নারী অভিনেত্রী হিসেবে উনি গিয়ে অভিনয় করে আসতেন। গীতা দত্ত মানে বেশ সে সময় খুব জনপ্রিয় নাম ছিল। তাকে দেখেছি। আমার বাবাকে দেখেছি যে কীভাবে উনি, তখন তো মহিলা সমিতির গাইড হাউস নির্ভর নাট্যচর্চা ছিল, সেখানে যেতেন, আমিও যেতাম, তার সঙ্গে গিয়েছি, দেখতাম যে একজন অভিনেতাকে কী করে উনি পরিবর্তন করে দিতেন মেকআপ করে। এই জায়গাটা আমার আসলে অনেক ভালো লেগেছে, ম্যাজিকের মতো লাগতো, ছোটোবেলা থেকে দেখেছি। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ ছিল না বা কোনো রকম অপশনও ছিল না, এটা যেমন সত্যি, তার চেয়ে বড় কথা হলো যে মানে আমি যে বাধ্য হয়ে করেছি তা নয়, আমি একরকম ভালো লাগা তৈরি হয়ে গেছে। ছোটোবেলায় আমাদের সমবয়সী যারা সেই সময় আমরা যখন স্কুলে পড়তাম, ছোটো, সবাই ফুটবল খেলতে যেত, ক্রিকেট খেলতে যেত বা অন্যান্য নানা রকম খেলা খেলতো। আমার কিন্তু আমি গিয়েছি খুবই কম, কিন্তু এই যে নাটক, অভিনয় খেলা, এইটা বরং আমাকে অনেক বেশি টানতো। এবং আমি মেকআপ মেটেরিয়ালস নিয়ে আমার ছোটো ছোটো বন্ধুদেরকে আমি সাজিয়ে ওর রূপ পাল্টে দিতাম, এইটা আমার কাছে অনেক ম্যাজিকের মতো লাগতো, এইটা আমার কাছে তখন খেলা মনে হতো। এইভাবে আমি করেছি। সেই জায়গা থেকে কখন যে আমি আসলে এই মেকআপের ভেতরে ঢুকে গিয়েছি, কখন যে থিয়েটারের ভালো লাগা তৈরি হয়ে গেছে, আসলে সেটা আমি বুঝতে পারিনি। এইটা এক সময় তো নেশা, পরবর্তীতে পেশাই হয়ে গেল। আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যে পেশাটাতে আছে এটা তো হচ্ছে রূপসজ্জাদানকারী বা নির্দেশনা যখন দিচ্ছেন তখন নির্দেশক হিসেবে কাজ করছেন। এই পেশাটাতে তো অনেকে আসতে চাইছেন। আমরা এমনও দেখেছি যে যারা ভালো বাঘা বাঘা আর্টিস্ট যারা আছেন, তারা শেষ দিকে এসে অর্থের অভাবে, চিকিৎসার অভাবে তিনি মারা যাচ্ছেন। এই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? এইটা কিন্তু সত্যি, মানে শিল্পীদের শেষ জীবনে নানা রকমের অর্থনৈতিক একটা টানাপোড়েন কিন্তু থাকে, কিন্তু শিল্পী তো আসলে ওই অর্থের ব্যাপারটা চিন্তা করেন না, হয়তো বাস্তবতার কারণে, সামাজিকতার কারণে সেটি আসলে সামনে এসে যায়। কিন্তু শিল্পী যখন কাজটা করেন, সে তার শিল্পী সত্তাকে প্রকাশ করবার জন্যে করেন। সেখানে আমার টাকা আসলো কি আসলো না, টাকা, অর্থনৈতিক চিন্তা, এগুলো করলে তো মানে সে উন্মুক্তভাবে শিল্পটাকে তুলে ধরতে পারে না, সে তার কাজটা করে যায়। এর পেছনে আসলে মানে রাষ্ট্রকে অনেক ভূমিকা পালন করতে হয়। এবং একই সঙ্গে এই কথাটাও ঠিক যে তার মানে এই নয় যে আমি উদ্ভ্রান্তের মতো মানে নিজের ভাবনাটা ভাববো না, এলোমেলো যা খুশি তাই নিজের জীবনটা নিয়ে আমি অত সিরিয়াস হব না, কোনো যা খুশি করে গেলাম, সেটিরও সুযোগ নেই। আমাকে তো একটা লেভেলে ভাবতেই হবে। কিন্তু রাষ্ট্রেরও অনেক কিছু ভাববার জায়গা আছে, যে শিল্পীরা যেন তার শিল্পটা পেছনে নিজেকে একাগ্র করতে পারে, নিমগ্ন করতে পারে, তার সর্বোচ্চটা দিয়ে সে কাজটা করতে পারে। তার বিনিময়ে রাষ্ট্র যেন তাকে একটা মানে ফিডব্যাক সেটা
দেয়। আর এটা এবং নিয়ে রাষ্ট্র অবশ্য- যদি এই জায়গাটাতে ফিডব্যাক দেয়, রাষ্ট্রও কিন্তু অনেক কিছু পাবে। নিশ্চয়ই, যেমন নিশ্চয়ই। বাংলাদেশ থেকে যখন টিম কোনো বাইরের দেশে নাটক করতে যাচ্ছে, তখন কিন্তু সে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট বাংলাদেশের রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের তো সুনাম সে নিয়ে আসে। অবশ্য আমাদের যারা অগ্রজ ছিলেন আছেন, তারা কিন্তু অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই চেষ্টা করছেন যে শিল্পীদের কোনোভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের জীবনটাকে কোনোভাবে মানে বদলানো যায় কিনা, একটু অর্থনৈতিক একটা নিশ্চয়তা দেওয়া যায় কিনা, চলছে হয়তো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তাহলে শিল্পী তার সর্বোচ্চটা দিয়ে কাজটা করতে পারবে। মানে আমি এই কথাটা তোলার কারণ হচ্ছে, আমি অনেককে দেখেছি যারা এই কাজগুলোকে ভালোবাসেন, কিন্তু তারা এই কাজের পাশাপাশি পার্ট টাইম অন্য জায়গায় করছে। সে যদি পার্ট টাইম অন্য জায়গায় করে, তার যে এইটার প্রতি যে ভালোবাসা, এটার প্রতি যে তার চিন্তা, ক্রিয়েটিভিটি, সে কিন্তু সব কিছু দিতে পারছে না। শেষমেশ কিন্তু আমরা এই শিল্পীর যে আসল সত্তা, সেটা কিন্তু হারিয়ে ফেলছি। এটা তো আমাদের দুর্ভাগ্য আসলে। আমি যদি সর্বোচ্চ সময়টা, একদম পুরো সময়টা যদি এই আমার কাজটা পেছনে দিতে পারি, তাহলে যে তার যেই আউটপুটটা আসবে। আর আমাকে এখন মানে সংসারে চিন্তা করতে হচ্ছে, আমাকে পেটের চিন্তা করতে হচ্ছে, আমাকে যে প্রতিষ্ঠানে আমি কাজ করব সেখানে যে একটা ডিসিপ্লিন আছে সেটা আমাকে মেনটেন করে চলতে হচ্ছে। এরপরে আমাদের দলগুলোর সাথে যারা অভিনেতা আছেন, মূলত অভিনেতা বা পেছনে যারা কাজ করেন, নাটক লেখেন, নির্দেশনা দেন কিংবা অন্যান্য ডিজাইনে কাজ করেন, প্রত্যেকের কিন্তু একই অবস্থা। কোনো না কোনো কাজ করে সন্ধ্যায় এখানে রিহার্সাল করতে আসে, 6টা বা 7টায় রিহার্সাল হয়, 9টা 10টা পর্যন্ত করে। এই যে 2-3 ঘন্টা সময় দিয়ে আর কতটা কি করা যায়। তারপরে ঢাকা শহরে যে অবস্থা, জ্যাম ইত্যাদি সমস্ত কিছু পার করে এসে সে রিহার্সাল করে তারপরে যাবে। আর যদি ওই মানুষটা শুধু এটাই যদি করে, তাহলে এটা একটা অন্য জায়গায় চলে যেত না? আমি একটু ভিন্ন ধারা যাই, যে আমরা জানি যে আপনি 3 প্রজন্মের শিল্পীদেরকে মেকআপ করবার বা যেটা বলে রূপসজ্জাদানকারী করেছেন। তো এই 3 প্রজন্মের সাথে কাজ করতে গিয়ে এখন কি মনে হচ্ছে যে তরুণ প্রজন্মরা এই জায়গাটাতে আসতে কতটা আগ্রহী? মানে আমরা 3 প্রজন্ম মেকআপ আর্টিস্ট, এবং আমারও এমন সুযোগ হয়েছে যে হয়তো 3 প্রজন্মকে আমি মেকআপ দিয়েছি, যেটা বললেন। এইখানে কিন্তু একটা ভালো দিক হচ্ছে যে এই অভিজ্ঞতা বিনিময়। যেই মানুষটা আমার দাদার কাছে মেকআপ নিয়েছেন, বাবার কাছে মেকআপ নিয়েছেন, আমার কাছে নিয়েছেন, তার কাছ থেকে যে আমি গল্প শুনছি এবং তার যে দীর্ঘ থিয়েটারের জার্নি, এইটা তো আমি যখন ওই তার সঙ্গে কাজ করছি, তার কাছ থেকে গল্প শোনা মানে হচ্ছে তার এই যে ধরুন ওই মানুষটার 85 বছর বয়স, তার 85 বছরের জীবনের একটা গল্প শুনতে, তাতে তো আমি সমৃদ্ধ হচ্ছি। একইভাবে যখন আমি আবার দেখা গেল যে এমন হচ্ছে, দাদাকে মেকআপ করেছি, তার ছেলেকে মেকআপ করেছি, তার ছেলেকে মেকআপ করেছি, তাদের কাছ থেকেও আবার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। এবং 3 জনের চরিত্রটা 3 রকমের, ওইটা এক রকমের মানে ভালো লাগা অভিজ্ঞতা আছে। কিন্তু এটা একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আমার জীবনে মানে আসলে এগুলো বলার মতো গল্প। আমার খুবই ভালো লাগে আমি যখন মেকআপটা করি, যে আমি যখন গ্রিন রুমে যাই, যখন আর্টিস্ট আমার কাছে আসেন, আমার কাছে মনে হয় যে আমি হয়তো এমন হয়েছে, ধরুন একই নাটকে অসংখ্যবার শত শত রজনী আমি একজনকেই মেকআপ দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হয়, এবং সত্যিকার অর্থেই তাই, প্রতিদিন থিয়েটার তো তাই যে প্রতিদিনই গঠিত হয় এবং শূন্য মিলিয়ে যায়, সিনেমাল দিনের যে কথা। তো হচ্ছে আপনার প্রতিদিনই নাটকটা হয় এবং নতুনভাবে হয়, প্রত্যেক দিনের অভিজ্ঞতা আলাদা আলাদা। আমি যখন ওই মানুষটাকে মেকআপ দিচ্ছি, সেদিন মনে হয় যে ওই দিনটা আমার এবং ওই সময়টা আমার, এবং নতুন করে একটা চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ, এইটা আমি খুবই উপভোগ করি। আর নানা নাটকে নানা চরিত্রে যখন মানুষকে সাজিয়ে দিচ্ছি, এইটা একটা অন্যরকম ভালো লাগা আছে। আমরা কি একটু শুনতে পারি যে এত কাজ করেছেন, কোন একটা বিশেষ দিনের কথা কি মনে পড়ে, যে ওই দিনটা এখনো আপনাকে তাড়া করে, বা মনে পড়লে ভালো লাগে বা খারাপ লাগে, সব কিছু মিলিয়ে? ভালো লাগে ধরুন যখন সিনিয়রদের মেকআপ করি, তারা যখন দাদার কথা বলেন যে তারা কিভাবে মেকআপটা দিয়েছেন, ওইটা অনেক ভালো লাগে। এই কিছুদিন আগেই আবুল হায়াতের সঙ্গে কথা হচ্ছিল, আমার দাদা এবং আমার বাবা এই দুজনের নামে আমরা একটা সম্মাননা প্রদান করি। তো দাদার নামে সম্মাননাটা আবুল হায়াত পেয়েছিলেন, তাকে যখন দিলাম সেই অর্থে আসলে উনি
মানে এত বছর পরে ধরুন যে মুক্তিযুদ্ধের আগে 71-এ ধরুন উনি 67, 69 এই সময় মেকআপ নিয়েছেন, তারপরে আর ওনার কাছ থেকে নেয়নি, ও হয়তো ধরেন শুনে ভুলে গেছেন। কিন্তু এই যে 2025 সালের 1 নভেম্বর তাকে আমরা ওই সম্মাননাটা দিই, তিনি সেদিনই করলেন যে এই যে সুরেশ দত্ত মানে তাকে রিকল করলেন এবং তার তখন গল্পগুলো বললেন, এটা মানে সত্যি আমি যে আমিও খুবই, এবং আমাকে ধরে উনি কেঁদে দিয়েছিলেন, এটা বেশ আপ্লুত করেছে আমাকে। এরকম ঘটনা অনেকের বেলাতেই ঘটেছে। ডক্টর এনামুল হক উনি বলেছিলেন, জামালউদ্দিন হোসেনের কাছ থেকে শুনেছি, তারপর হচ্ছে আলী জাকেরের কাছ থেকে শুনেছি, মামুন রশিদও এরকম গল্প বলেছেন, এগুলো খুব ভালো লাগে। আর যদি নিজের মেকআপ করার কথা বলি, সেই ক্ষেত্রে এরকম তো অনেক নাটক করেছি। এর মধ্যে একটি ব্যাপার ছিল যে একটি নাটক আছে 100 বস্তা চাল, শিল্পকলা একাডেমির প্রযোজনা, তো সেখানে আমি জাপানি একটা গল্প, তো সেখানে আমি মেকআপ করেছি, আমি অভিনয় করেছিলাম ওই নাটকে। তো যারা অভিনয় করেছেন তাদের অনেক কাছের বন্ধু, আত্মীয় স্বজন তারা এসেছিলেন নাটকটি দেখতে। যিনি নাটক দেখতে এসেছেন তার যিনি আত্মীয়, তাকেই জিজ্ঞেস করছেন যে উনি কোথায়। মানে মেকআপ নেওয়ার পরে উনি কোনোভাবেই বুঝতে পারেননি, এবং ওনাদের অনেকের ধারণা ছিল যে এরা আসলে নাটকটা জাপানি এবং পাত্রপাত্রী যারা তারা সবাই জাপান থেকে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং তারা কোনোভাবেই বিশ্বাস করেনি, অনেকেই ছিলেন। এইটা অনেক ভালো লাগার যে অথচ আমাদেরই সব খুব কাছের লোকজন, বাঙালির আমাদের এই অঞ্চলের একেবারেই খুব কাছের মানুষ, কিন্তু তাদের যখন মেকআপ করে একেবারেই জাপানি সামুরাই একটা সম্প্রদায়, তাদের মতো করে এখানে চুলে ঝুঁটি, এই ভুরুগুলো ওপরে, চোখটা ছোট, জাপানির যে আদল সেটি করে দেওয়া হয়েছে এবং বেশ প্রশংসিত হয়েছে। এইগুলো ভালো লাগে যে এরকম একটা কাজ করতে পেরেছি। আচ্ছা, আমি একটু অভিজ্ঞতার কথা শেয়ার করি। আপনার এই নাটকটা আমার দেখার অভিজ্ঞতা হয়েছিল দিনাজপুরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যখন দিনাজপুরে যাচ্ছে, তো আমি কিন্তু এই কিছুই জানি না, কিছু বুঝি না, আমি জাস্ট নাটক দেখতে গিয়েছি। তো যখন দেখলাম যে সবাই ঢুকছে, আমি তো ভেবেছি এরা জাপানিজ থেকে এসছে, জাপানি ভাষায় কথা বলবে। পুরো নাটকটা দেখলাম, আমার এখনও মানে গায়ের লোম দাঁড়া হয়ে গিয়েছে মানে সেই নাটকটা দেখে। তো শেষের দিকে আমি গিয়ে ভাবলাম যে ওনারা হয়তো বা বাংলাটা শিখেছে, তো যে আমি তাদেরকে ইংলিশে কথা বলার চেষ্টা করছি, দেখি যে না, তারা আমাদেরই আর্টিস্ট, আমাদেরই দেশে। মানে আসলে আপনারা যারা কাজ করেন, এরকম একটা ভালো লাগে। হ্যাঁ, আপনারা যারা কাজ করেন মানে এমনভাবে দিয়ে দেন যে চরিত্র অনুযায়ী যখন যেটা প্রয়োজন সেইভাবে দিচ্ছেন। আর এই নাটকে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই তাদের সর্বোচ্চটা দিয়ে অভিনয়টা করেছেন। আমরা তো জানি যে আপনি অনেক নাটকে নির্দেশনা দিয়েছেন, আপনার একটু শুনতে চাই কোন কোন নাটকে নির্দেশনা দিয়েছেন? অজস্র নাটক আছে, বেশ কিছু নাটক। সম্প্রতি আমি শায়েস্তা খাঁর পরী নামে একটি ঐতিহাসিক ফিকশন নির্দেশনা দিয়েছি। এটি হচ্ছে ইসমাইল হোসেনের একটি উপন্যাস, শায়েস্তা খাঁর পরী। সেটি নাট্যরূপ দিয়েছেন আবু সাইদ তুলু। এটি মেঘদূত নাট্য সম্প্রদায়ের প্রযোজনা। বেশ মানে ভালো লেগেছে নাটকটা, একটা ঐতিহাসিক ব্যাপার আছে, আবার একই সঙ্গে ঔপন্যাসিক তার নিজের মতো করে অনেক চরিত্র, অনেক ঘটনা ওখানে যুক্ত করেছেন। এটাকে আমরা বলছি যে ঐতিহাসিক ফিকশন। সেখানে আমি শায়েস্তা খাঁর চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা। আরেকটি ডব্লিউ জ্যাকবসের একটি বিখ্যাত ছোট গল্প আছে, যেটা হচ্ছে মাঙ্কিস প, সেটির নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছি। এটি নিয়মিত প্রদর্শনী হবে আগামী এপ্রিল-মে থেকেই। আর একটি একক নাটক করেছি, ওটাও নির্দেশনায়। খুবই এগুলো সম্প্রতি কাজ। ভাষা নেউ যান, আচ্ছা, আপনার ফিওদর দস্তয়েভস্কির ছোট গল্প, সেটিও বিখ্যাত একটি ছোট গল্প, দ্য জেন্টেল স্পিরিট, এবং অপূর্ব কুমার কুণ্ডুর সেটি নাট্যরূপ দিয়েছে। অভিনয় করেছেন আমাদের এই সময়ের অত্যন্ত মেধাবী অভিনেতা এরশাদ হাসান। এটি একটি একক নাটক, এটি বেশ দর্শক গ্রহণ করেছে। এটিরও শো আছে আগামী এপ্রিল মাসের 25 তারিখ, এবং নিয়মিত এটি প্রদর্শিত হচ্ছে। আর এছাড়া রিসেন্টলি আমি কিছু কাজ করছি। আগামী মাসেই এপ্রিল এবং মে মাসে আমার 5টি নাটক আসবে, যেখানে হোমিওপ্যাথি চিকিৎসার যে আবিষ্কারক হ্যানিম্যান, তাকে নিয়ে
এই নাটকটি হচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়ের 45তম প্রযোজনা এটি, এবং এটি একটি একক নাটক, এবং অভিনয় করছেন আমাদের অত্যন্ত প্রিয় মানে থিয়েটার অঙ্গনের খুব পরিচিত মুখ মীর জাহিদ হাসান, মহাকাল নাট্য দলের প্রধান। অপূর্ব কুমার কুণ্ডুর নাটক এটি। আর নাট্যপালার একটি নাটক আছে, সেটা হচ্ছে বেগম রোকেয়ার একটি গল্প পিপাসা, তার নাট্যরূপ ও নির্দেশনা আমি দিয়েছি। এটি একটি একক নাটক, সেখানে প্রমা এখন আপনি করছেন না, প্রমা হোসেন আচ্ছা ও অভিনয় করছে, নির্দেশনা আমি দিচ্ছি, নাট্যরূপ ও নির্দেশনা। আর মেঘদূত নাট্য সম্প্রদায়ের একটি প্রযোজনা সামনে আসবে, একক নাটক, যেটা হচ্ছে আমি অভিনয় করছি, আব্রাহাম লিঙ্কন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা অপূর্ব কুমার কুণ্ডুরি লেখা, নির্দেশনা দিচ্ছেন আমাদের এই উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক গৌতম হালদার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটির কাজ চলছে, হয়তো খুব শীঘ্রই এটি মঞ্চে আমরা দেখতে পাবো আশা করছি। হ্যাঁ, আমি এখানে একটু প্রসঙ্গত আসবো যে এখনকার তরুণরা দেখছি যদি ক্যামেরার সামনে হয় তাহলে তারা খুব উৎসাহিত বোধ করে, কিন্তু যখন মঞ্চে গিয়ে কাজ করতে হয় সেখানে তো ক্যামেরা নেই, নিজের মুখ দেখা যায় না, সেটাতে একটু মনে হয় যে উৎসাহটা কম দেখাচ্ছে। এখানে অনেক কিছু আছে, মানে ধরুন যে একটা প্রচারণা তো মাধ্যম, অনেক মানুষ দেখছে, এক ধরনের অর্থনৈতিক একটা ব্যাপার আছে, এক ধরনের ধরুন যে একটু সহজ ব্যাপার আছে, এরকম যে ক্যামেরায় কিন্তু আপনি একটা কাজ করছেন, সে সংলাপ বলে দিচ্ছে, একটু দেখে কাট করে নিল, কিন্তু থিয়েটারে তো সেই ব্যাপারটা নাই, তাকে তৈরি হতে হয়। এখন তো খুব মানে খুব কি বলে, সবাই খুব রাতারাতি অনেক কিছু পেয়ে যেতে চায় এই জায়গায়। তবে আসার কথা যে প্রচুর কিন্তু তরুণরা আবার থিয়েটারে ফিরে আসছে, কারণ শেষ পর্যন্ত দেখা যায় যে আপনি ক্যামেরার সামনে যে অভিনয়টা করবেন, তো আপনার যে তৈরি হওয়ার ব্যাপারটা তো থিয়েটার থেকে আসবে, সে বোঝে যে না, আমাকে তৈরি হতে হবে। এখন প্রচুর ছেলেমেয়েরা তরুণরা কাজ করছে, যারা থিয়েটার করছে, একই সঙ্গে টেলিভিশনে কাজ করছে, ভিজুয়াল মিডিয়া নিয়ে কাজ করছে, কিন্তু তারা থিয়েটারটা করছে। আর আমাদের তো মানে আমরা বলবো যে থিয়েটারটা হোক বা টেলিভিশন যাই হোক, দর্শকই তো প্রধান, দর্শক হচ্ছে আমাদের প্রধান পৃষ্ঠপোষক, তাদের জন্যই আমরা সব কিছু করি। তো দর্শক যদি না আসে সেই অর্থে, তখন ভালো লাগে না। তারপর একটা থিয়েটার করা, নানা রকমের ঝামেলা, খরচ ইত্যাদি তো আসে না, যখন থিয়েটারগুলো সেভাবে হয় না। কিন্তু দর্শক যখন আবার ফিরে আসছে, ভালো ভালো থিয়েটার হচ্ছে, ভালো ভালো ছেলেমেয়েরা কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে। এবং থিয়েটারটা তো মূলত করাই হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে, তারা আসবে, এসে হাততালি দিবে বা খারাপ কিছু বললেও বলুক, দর্শক আসুক। তবে আমার কাছে ভালো লাগলো যে আপনি আসার কথা বললেন, যে এখন তরুণ প্রজন্ম আবার থিয়েটারে ফিরছে সত্যিকার অর্থে। এবং এটা তো সত্যি কথাই বলতে হয় যে মাঝখানে আমাদের একটা থিয়েটার অঙ্গন একটা সংকট কাল চলছিল। এটা মানে শুধু আমাদের না, সারা পৃথিবীতেই শিল্পে এরকম হয়, সংকটকাল আসে, আবার সেগুলো মানে উত্তরিতও হয় থিয়েটারের বা শিল্পের মাধ্যমেই, শিল্পের হাত ধরেই। তো আমরাও আশাবাদী যে আমাদের এখানে যে স্থবিরতা ছিল সেটা কেটে উঠবে শিল্পের মাধ্যমেই। থিয়েটার অঙ্গনের যে একটু সাময়িক পিছিয়ে পড়া, আবার থিয়েটারের মাধ্যমেই সেটি এগিয়ে যাবে, ভালো ভালো থিয়েটার হবে আশা করছি। এবং আমরা দেখেছি যে সংকট নিরসনের মূল হাতিয়ার কিন্তু এই থিয়েটার। হ্যাঁ, সেটাই, একদম ঠিক। আমরা তো অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে চলে এসেছি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনাকে আসলে ধন্যবাদ। দর্শকদেরকে বলবো যে শিল্পের সঙ্গে থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন, বাংলাদেশের শিল্প সংস্কৃতির সঙ্গে থাকুন, পৃষ্ঠপোষকতা করুন। আর আপনাদের চ্যানেল ভিওডি বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম শুভাশিস দত্ত তন্ময়, যিনি থিয়েটারে করতে চান, থিয়েটারের সাথে থাকতে চান, যিনি বাবার হাত ধরে, দাদার হাত ধরে এই পেশায় এসেছেন, কিন্তু এটা যে কখন নেশায় পরিণত হয়ে গেছেন সেটা তিনি নিজেই জানেন না। দর্শক, আমরা চাই উনি বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে সংস্কৃতি, সেটাকে আরও শক্তভাবে তুলে ধরুক এবং তাকে অনুকরণ করে তরুণ প্রজন্ম এই থিয়েটারের দিকে ধাবিত হোক। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।